নমস্কার, তানাশাহি নেই চলেগির পরবর্তী পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গত এপিসোডে দুটি ছাত্র আন্দোলনের কথা গুজরাটে এবং বিহারে এবং বিহারের ছাত্রদের ডাকে সাড়া দিয়ে জয়প্রকাশ নারায়ণের দীর্ঘদিনের রাজনৈতিক বানপ্রস্থ ছেড়ে আবার সক্রিয় রাজনীতিতে আসা এইসবের কথা উল্লেখ করেছিলাম এবং জয়প্রকাশ নারায়ণের গুরুত্ব কী তাও খুবই সংক্ষেপে আপনাদের কাছে রেখেছিলাম। দেখুন, একটা ব্যাপার হলো যে সেই সময় দেশের যা পরিস্থিতি ছিল তাতে একটা সরকার বিরোধী প্রবল আন্দোলনের জমি এমনিতেই তৈরি হয়ে বসেছিল। যেমন ধরুন, ক্রমবর্ধমান বেকারি, 30% মুদ্রাস্ফীতি, বেলাগাম মুনাফাবাজি, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অনিয়মিত সরবরাহ, সামান্য চাল গম চিনির জন্য রেশনের দোকানের সামনে লম্বা লাইন, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল অগ্নিগর্ভ। রাজ্যে রাজ্যে ছাত্র আন্দোলনের উপর পুলিশের বেপরোয়া আক্রমণ, হাজার হাজার ছাত্রের অনাবশ্যক গ্রেফতার সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছিল। সব মিলিয়ে মঞ্চটি প্রায় তৈরিই হয়েছিল জয়প্রকাশের পুনরাবির্ভাবের জন্য। বিহারের ছাত্র সংঘর্ষ সমিতি তাঁর দ্বারস্থ হওয়ার আগেই জয়প্রকাশ মনে মনে নিজেকে তৈরি করে ফেলেছিলেন। সার্বিক ভ্রষ্টাচারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে অসুস্থ শরীর নিয়েই তিনি নামলেন রাজপথে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জয়প্রকাশের মোকাবিলায় একেবারে গোড়া থেকেই ভুল চাল চেলেছেন ইন্দিরা গান্ধী। একেবারে গোড়াতেই তিনি প্রকাশ্যে পিতৃবন্ধুর চরিত্র হনন করে প্রত্যাঘাত করতে চাইলেন। ইন্দিরা কি বললেন? তিনি বললেন ভ্রষ্টাচারের কথা নাকি জয়প্রকাশের মুখে মানায় না। কেন না, তিনি নিজেই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, বিশ্বাসঘাতক, ফ্যাসিস্ট এবং হিংসায় বিশ্বাসী। কল্পনা করুন, বিনাশকালে তো মানুষের বিপরীত বুদ্ধি হয়। জয়প্রকাশ নারায়ণকে বলছেন তিনি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, ফ্যাসিস্ট, যিনি সারা জীবন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সক্রিয় নেতা ছিলেন, তাকে বলছেন ফ্যাসিস্ট, তাকে বলছেন ট্রেইটার এবং তাকে বলছেন যে হি ইনস্টিগেটস ভায়োলেন্স। প্রধানমন্ত্রীর এমন দাম্ভিক উক্তির ফলে যেটা হওয়ার, যেটা অনিবার্য ছিল সেটাই হলো। বিহারে আন্দোলন তো আরো জোরদার হলোই। জয়প্রকাশ কি করলেন? তিনি একই সঙ্গে আন্দোলনের মঞ্চটি বিহার থেকে স্থানান্তরিত করে রাজধানী দিল্লিতে নিয়ে গেলেন। আঞ্চলিক একটি আন্দোলন ধীরে ধীরে পেয়ে গেল জাতীয় আন্দোলনের চেহারা। 1975-এর 6 মার্চ দিল্লিতে একটি ঐতিহাসিক মিছিলের নেতৃত্ব দিলেন জয়প্রকাশ। লক্ষ লক্ষ মানুষ তাতে সামিল হয়েছিল। মিছিলের শেষে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়েছিল লোকসভার অধ্যক্ষ আর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের হাতে। সেই দাবি সনদে
আরও অনেক বিষয়ের সঙ্গে বলা হয়েছিল রাজনীতিবিদদের নিজস্ব স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব প্রকাশ্যে দাখিল করতে হবে এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে পৃথক বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল করে তাদের দ্রুত বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে। দেখুন, এটাই তো অনেক পরে এখন ভারতীয় নির্বাচনে বাধ্যতামূলক হয়ে গেছে। অর্থাৎ নির্বাচনে যিনিই প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন তাকে হলফনামা দিয়ে তার পরিবারের ঘনিষ্ঠজনের প্রত্যেকের স্ত্রী, পুত্র, কন্যা, জামাই প্রত্যেকের সম্পত্তির হিসেব দাখিল করতে হবে। এমনকি গয়নাগাটি কত আছে তাও জানাতে হবে, খুচরো টাকা কত আছে তাও জানাতে হবে। কিন্তু এই দাবি সেই ৭৫ সালে প্রথম করেছিলেন জয়প্রকাশের নেতৃত্বাধীন বিরোধী জোট। ব্যক্তিগত বা রাজনৈতিক স্তরে জয়প্রকাশের সঙ্গে আমি দেখেছি কথা বলে প্রণববাবুর কোনো যোগাযোগই ছিল না। আমাকে তিনি বলেছিলেন যে তিনি জয়প্রকাশকে মাত্র একটি সভাতেই কাছ থেকে দেখেছিলেন, সেটা গান্ধী পিস ফাউন্ডেশনের কোনো সভায়। সেখানে প্রণববাবু গিয়েছিলেন তৎকালীন কংগ্রেসি মন্ত্রী CM স্টিফেনের সঙ্গে, আর বৈঠকটির আয়োজন করেছিলেন কৃষ্ণকান্ত। প্রণববাবু বললেন, আমার সঙ্গে অল্প একটু কথা হয়েছিল, প্রধানত নকশাল সমস্যা প্রসঙ্গে। আমি তখন বললাম, আচ্ছা প্রণবদা, কেমন লেগেছিল আপনার প্রথম দর্শনে জয়প্রকাশকে? প্রণববাবু অকপটে বললেন, তার ব্যক্তিত্ব দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। নকশালদের মতো একটি স্পর্শকাতর বিষয়ে তার আবেগটাকে আমার আন্তরিক মনে হয়েছিল। আমার মনে হয়েছিল তিনি দলীয় রাজনীতির অনেক ঊর্ধ্বের মানুষ। তিনি আন্তরিকভাবেই চেয়েছিলেন ভারতীয় রাজনীতিতে নীতি ও নৈতিকতা ফিরিয়ে আনতে। শাসক কংগ্রেস দলও তার উপদেশে কর্ণপাত করুক, এটাই ছিল তার আকাঙ্ক্ষা। আমি বারবার মনে করেছি তার এমন একটি ধারণার অতি সঙ্গত কারণ ছিল। জয়প্রকাশের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখা প্রয়োজন। প্রণববাবু বলছেন, সেটা কি না, সেটা হলো নেহেরুর পরে তার মতো জনপ্রিয়তা ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে অন্য কারও ছিল না। ইচ্ছে করলেই তিনি নেহেরুর শূন্যস্থান পূরণ করতে পারতেন। কিন্তু জেপি ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। ক্ষমতার পিছনে তিনি কোনোদিন সচেতনভাবে দৌড়ননি। যেটা আমার অবাক লাগে তা হলো জেপির মতো একজন আদর্শবান মানুষ কেন সে সময় বিরোধীদের সুবিধাবাদী রাজনীতিটা ধরতে পারলেন না। শেষ মন্তব্যে এসে প্রণব মুখোপাধ্যায় ইজ এ কুইন্টেসেন্সিয়াল কংগ্রেসম্যান। যারা মনে করেছিল যে বিরোধীদের ওই আন্দোলনের কোনো মানে ছিল না, একেবারে একটা বোগাস আন্দোলন, which had neither any focus nor any issue, কিন্তু তার নেত্রী যখন 1975 সালে জয়প্রকাশ নারায়ণকে একটা ভিলেন অফ দ্য পিস হিসেবে প্রতিষ্ঠিত করছেন,
তাঁরই 1 নম্বর চেলা প্রণব মুখোপাধ্যায় অবশ্যই অনেক কাল পরে, ইন্দিরা গান্ধীর মৃত্যুর অনেক পরে, একেবারে সম্পূর্ণ ভিন্ন মত আমাকে শুনিয়েছিলেন। এবং জয়প্রকাশ নারায়ণের যে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, হয় না, সে কথা অকপটে কবুল করতে আমি প্রণববাবুর কণ্ঠে ছিটে ফোটা সংশয়ও দেখিনি। এত কথা যখন বলছি তখন আমার মনে হলো এই কথাটাও একটা পাদটিকার মতো আপনাদের বলে রাখা দরকার। আমি তাকে আরো জিজ্ঞেস করেছিলাম, জয়প্রকাশের আন্দোলন সম্পর্কে আপনি কোনো বাড়তি উৎসাহ কেন প্রকাশ করেননি? ওনার বক্তব্য ছিল, আমার মনে হয়েছিল আন্দোলনটা দিশাহীন। কাগজে কলমে আন্দোলনের মূল কথাটি ছিল ভ্রষ্টাচারের বিরোধিতা করা, কিন্তু এমন সব ব্যক্তি সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন যাদের নিজেদের ভাবমূর্তি একেবারে স্বচ্ছ ছিল না। শুধু ব্যক্তি নয়, আখের গোছানোর জন্যও অনেক সংগঠন এই আন্দোলনে যুক্ত হয়েছিল। তবে মুশকিল যেটা হয়েছিল সেটা হলো জেপির আন্দোলন মানুষের মনে এমন একটা ধারণা সৃষ্টি করার চেষ্টা করেছিল যেন রাজনীতিক মানেই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। কিন্তু মুখে দুর্নীতি করলেই তো চলবে না, কিছু প্রমাণ তো হাজির করতে হবে অভিযোগের পক্ষে। সেটা কিন্তু ওরা কেউ দিতে পারেননি। দেখুন, সেই ট্র্যাডিশন ভারতবর্ষের রাজনীতিতে আজও সমানেই চলছে। ৭৫-এর পরে ৫০ বছর অতিবাহিত হতে চলল, এখনো ভারতবর্ষের রাজনৈতিক ডিসকোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে দুর্নীতি। বিরোধীরা বলে শাসকের দুর্নীতি, শাসক বলে বিরোধীদের দুর্নীতি। তার মানে যে ব্যবস্থা বদলের জন্য সেদিন জয়প্রকাশ নারায়ণ সর্বাত্মক বিপ্লবের ডাক দিয়েছিলেন, সেটা সাময়িকভাবে সফল হয়েছিল। ইন্দিরা গান্ধীকে ক্ষমতাচ্যুত করা গিয়েছিল এ পর্যন্তই, কিন্তু রাজনীতিতে নীতি, নৈতিকতা, সততা, ঋজুতা, আইনের পথে চলা, এগুলো কিন্তু একেবারে কর্পূরের মতো হাওয়ায় উবে গিয়ে আমাদের যেটা স্বরূপ সেটা আবার বেরিয়ে পড়েছে। আজও আমরা সেই ঐতিহ্য বহন করে চলেছি। মাঝে মাঝে আমার মনে হয় জয়প্রকাশ নারায়ণ যদি আজকের ভারতবর্ষে ফিরে আসতেন তাহলে তিনি হয়তো ১৯৭৫ সালে ওই আন্দোলন করার জন্য দেশবাসীর কাছে ক্ষমাই চেয়ে নিতেন। বলতেন যে আমি যা চেয়েছিলাম তা তো হয়নি। আমার ধারণা এর বাইরে তার সত্যিই কিছু বলার থাকতো না। এই যে বিরোধীদের ভ্রষ্টাচার বিরোধী আন্দোলন, এটা বিশ্বাসযোগ্য মনে হয়েছিল মানুষের একমাত্র ওই জয়প্রকাশ নারায়ণের উপস্থিতির কারণে। অন্যথায় কিন্তু কোনো চান্সই ছিল না। পরবর্তীকালে যার কিছুটা প্রতিফলন আমরা বিশ্বনাথ প্রতাপ সিংয়ের দুর্নীতি বিরোধী জেহাদের মধ্যে দেখেছি।
ওই আন্দোলন বিশ্বনাথ প্রতাপ সিংহের বদলে অন্য কেউ করলে সেটা দানা বাঁধত না। কিন্তু বিশ্বনাথ প্রতাপ সিং মান্ডার রাজা হয়েও সৎ, স্বচ্ছ, ভাবমূর্তি সম্পন্ন একজন নেতা হিসেবে নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, তার ফলেই তার মুখনিসৃত কথাগুলোকে মানুষের বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। যদিও প্রণববাবু যেমন বলেছেন যে সে সময় বিরোধী রাজনীতির যারা প্রধান কুশীলব তারা সবাই এক একটা সততার পরাকাষ্ঠা ছিলেন, তা তো নয়। ঠিক একইভাবে দেখুন, বিশ্বনাথ প্রতাপ সিংয়ের যারা সবচেয়ে ঘনিষ্ঠ পার্শ্বজন ছিলেন তারা আর যাই হন, দুর্নীতিমুক্ত মানুষ বলে কোনোদিন পরিচিত হননি। যেমন অরুণ নেহরু, যেমন আরিফ মোহাম্মদ খান, ইত্যাদি এবং ইত্যাদি। সে যাই হোক, এই তুলনাটা প্রাসঙ্গিক মনে হলো বলেই আপনাদের কাছে বিশ্বনাথ প্রতাপের কথাটাও বলে রাখলাম। দেখুন, কংগ্রেস মনে করে যে যেহেতু জেপি এগিয়ে এসে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার সর্বাত্মক বিপ্লবের আহ্বানে বিরোধীরা সাড়া দিয়েছিলেন, এর সঙ্গে তাদের আদর্শের কোনো সম্পর্ক ছিল না। তাদের উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো ইন্দিরা গান্ধীকে হটিয়ে ক্ষমতা দখল। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যাসেসমেন্ট, এতে কোনো সন্দেহ নেই। ইন্দিরা গান্ধীর জনমনোহরণী শক্তির ধারে কাছে আসতে পারেন বিরোধী শিবিরে তখন তেমন একজন নেতাও কিন্তু ছিলেন না। অতএব তাদের প্রয়োজন ছিল এমন একজন নেতৃত্বের যার নৈতিক মূল্যবোধ নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকতেই পারে না। সেই চাহিদাটা জয়প্রকাশ পূরণ করতে পেরেছিলেন। জেপির নেতৃত্বের কারণেই অল্প সময়ে এই আন্দোলন গোটা দেশ জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিল। জরুরি অবস্থা জারি হওয়ার আগেই তার আন্দোলনের জনপ্রিয়তা টের পাওয়া যাচ্ছিল খুব ভালো করেই। 1975-এর গুজরাট বিধানসভা ভোটে কংগ্রেসের পরাজয়ের পর সেই আন্দোলনটা এক লাফে তুঙ্গবিন্দুতে পৌঁছে গিয়েছিল। তবে আরও একটি বিষয় আছে যা নিয়ে বিশেষ একটা চর্চা হয় না। সেটা হলো এই যে জয়প্রকাশ নারায়ণ সম্পর্কে ইন্দিরা গান্ধীর মনোভাব এবং প্রকাশ্যে তাকে যা মুখে আসে তাই বলে গালিগালাজ দেওয়া, এটা কিন্তু ভারতবর্ষের মানুষ কখনোই ভালো চোখে দেখেননি। তাদের মনে হয়েছিল জয়প্রকাশের সঙ্গে এইভাবে সংঘাতে যাওয়াটা ইন্দিরা গান্ধীর মোটেই উচিত কাজ হচ্ছে না। হাজার হোক, জয়প্রকাশের স্ট্যাচারের নেতা, তদুপরি নেহেরুর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ইন্দিরার কাছে জয়প্রকাশ ছিলেন পিতৃতুল্য। ফলে মানুষের মনে হয়েছিল এমন একজন মানুষের উপদেশ কিংবা আবেগকে প্রধানমন্ত্রী এভাবে অবজ্ঞা না করলেই পারতেন। কিন্তু এগুলো তো চোর পালিয়ে যাওয়ার পরে
বুদ্ধি বাড়ার ব্যাপার, কিন্তু সে সময় ইন্দিরা গান্ধীকে এ কথা বলার লোক তো কেউ ছিল না। উল্টে জয়প্রকাশের বিরুদ্ধে তিনি যাতে আরো কড়া কড়া কথা বলেন, সেই জন্যই তাকে উস্কানি দিয়েছিলেন তার স্তাবকবৃন্দ। জয়প্রকাশের নেতৃত্বাধীন বিরোধীদের সঙ্গে ইন্দিরা গান্ধীর সরকারের সম্মুখ সমর যখন প্রকাশ্যে রাজপথে নেমে এসেছে, সে সময় 1975-এর 12ই জুন বিনা মেঘে বজ্রপাত ঘটল ইন্দিরার মাথায়। 4 বছর আগে রায়বেরেলি কেন্দ্র থেকে ইন্দিরা গান্ধী তার আগে নির্বাচিত হয়ে বসে আছেন। তার সেই নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা ঠুকে দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেতা, পরে দেশের স্বাস্থ্যমন্ত্রী রাজনারায়ণ। 4 বছর চলে যাওয়ার পরে হঠাৎ এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিল জগমোহন লাল সিনহা সেই জাজের নাম। তিনি তার রায়ে লিখে দিলেন, ইন ভিউ অফ মাই ফাইন্ডিংস the election of Indira Gandhi to the Lok Sabha is declared void. Accordingly, she stands disqualified for a period of 6 years from the date of this order. আসলে কথায় আছে না, বিপদ যখন আসে তখন সমুদ্রের ঢেউয়ের মতো পরের পর আসতে থাকে। এই সময়টায় ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনটাকে মাইক্রোস্কোপের তলায় ফেললে সে কথাই মনে হয়। এই যে এলাহাবাদ হাইকোর্টের রায় একেবারে পরিস্থিতিতে একটা নাটকীয় বদল এনে দিল। একদিকে বিরোধীদের পেশিতে নতুন করে বল সঞ্চারিত হলো, অন্যদিকে ইতিমধ্যেই পথভ্রষ্ট হয়ে থাকা ইন্দিরা গান্ধী কার্যত পাগল হয়ে গেলেন। সেই কিস্সায় আসবো পরের কিস্তিতে। ভালো থাকবেন, নমস্কার।